দর্শক স্বাগত দুপুর 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা শুরু জিয়াউর রহমানের আমলেই। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে অংশ নিলেও জিয়াউর রহমান পাকিস্তানের হয়ে কাজ করেছিল। ফেরারি আসামি হয়েও জিয়া পরিবারের সদস্যরা লন্ডনে কিভাবে এত আয়েশি জীবন কাটায়, কোথায় তাদের অর্থের উৎস, তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত শাহ আলী জয়ের রিপোর্টে। এটি প্রথম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে নাগরিক সমাবেশে শনিবার ভোরে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই ৭৫ পরবর্তী সময় জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতায় টিকে থাকা প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার শুরু তার আমলেই। মানুষের ভোট নিয়ে ছিনিমিনি খেলা, ভোট চুরি করার যে প্রক্রিয়া সেটা তারই শুরু করা। জিয়াউর রহমান এটা শুরু করে গেছে, কারণ অবৈধভাবে সে ক্ষমতা দখল করে অবৈধ ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য ভোট চুরি করে পার্লামেন্টের মেম্বার নিয়ে এসে সেটাকে বৈধতা করার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জিয়া পরিবারের ষড়যন্ত্র এখনো থামেনি। তিনি বলেন, নিজের কর্মফলেই জিয়া পরিবার আজ সাজাপ্রাপ্ত। ফেরারি আসামি হয়ে তারেক রহমান কিভাবে এত আয়েশি জীবন কাটান, কারা তাকে অর্থ দিয়ে সহায়তা করছে, সেই প্রশ্ন তোলেন শেখ হাসিনা। আজকে ফেরারি আসামি হয়ে বিদেশে যেভাবে তারা বসবাস করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এত আয়েশি জীবন তার যে কাটায় যে রহমানের ছেলে, তো সেখানে এই অর্থের যোগানদার কারা? মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে অংশ নিলেও তিনি পাকিস্তানের হয়ে কাজ করেছেন। পাকিস্তানের কর্নেল বেগ যখন এই বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালাচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, সেই সময় ওই ৭১ সালে কর্নেল বেগ জিয়াউর রহমানকে একটা চিঠি পাঠিয়েছিল। সেখানে তারা প্রশংসা করেছিল যে খুব ভালো কাজ করছেন, আরো কাজ দেব, চিন্তা করবেন না, আপনার বউ এবং স্ত্রী এবং ছেলেরা আমাদের কাছে খুব ভালো আছে। বাংলাদেশের অগ্রগতিতে সরকারের নেয়া নানা পদক্ষেপ, করোনা মহামারী মোকাবেলায় সফলতা এবং বাংলাদেশের উন্নয়নের চিত্র বিশ্ব দরবারে তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষ উপলব্ধি করলো ৭৫ পর যে সরকার জনগণের সেবক। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলায় দেয়া ওই ভাষণে তিনি অনুন্নত রাষ্ট্রের নাগরিকদের জন্য টিকা নিশ্চিত করতে আহ্বান জানান। তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষকে টিকার বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রণোদনা ভিত্তিক উত্তরণ কাঠামো প্রণয়ন জরুরি। শাহ আলী জয়ের আরেকটি রিপোর্ট। ১৭তম বারের মতো জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রীতি অনুযায়ী সাধারণ পরিষদে এবারও নিজের বক্তব্য তুলে ধরেন মাতৃভাষা বাংলায়। মাননীয় সভাপতি, ভাষণে বাংলাদেশের অর্জন এবং অগ্রগতির চিত্র যেমন উঠে আসে, তেমনি গুরুত্ব পায় করোনা পরিস্থিতিও। শেখ হাসিনা বলেন, বিশ্বের প্রতিটি নাগরিকের জন্য করোনা টিকা নিশ্চিত করতে হবে। আমরা ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকা বৈষম্য বাড়তে দেখেছি। জরুরি ভিত্তিতে এই বৈষম্য দূর করতে হবে। লক্ষ লক্ষ মানুষকে টিকা থেকে দূরে রেখে কখনোই টেকসই পুনরুদ্ধার সম্ভব নয়। সবার জন্য ন্যায়সঙ্গত সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। প্রযুক্তি সহায়তা ও মেধাস্বত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। করোনার ক্ষতি পুষিয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষ প্রণোদনার কথাও বলেন প্রধানমন্ত্রী। স্বল্পোন্নত দেশের টেকসই উত্তরণ ত্বরান্বিত করার জন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আমরা প্রণোদনা ভিত্তিক উত্তরণ কাঠামো প্রণয়নে আরও সহায়তা আশা করি। সংকটকালে প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে উন্নত রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই সংকটকালে অভিবাসী গ্রহণকারী দেশগুলোকে অভিবাসীদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করার এবং তাদের কর্মসংস্থান
স্বাস্থ্য এবং কল্যাণকে নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়কে উদ্যোগী হতে বলেন শেখ হাসিনা। রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারের, সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমি, সেখানে তারা নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মাধ্যমেই কেবল এই সংকটের স্থায়ী সমাধান হতে পারে। প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ দক্ষিণ পূর্ব এশিয়ার স্বপ্ন দেখে বাংলাদেশ। এজন্য নিজ দেশে সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে বাংলাদেশ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পারমাণবিক এবং গণবিধ্বংসী অস্ত্র নির্মূলের উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে আফগানিস্তানের বিনির্মাণ ও ভবিষ্যতের গতিপথ নির্ধারণ আফগানিস্তানের জনগণের উপরই নির্ভর করে। আফগানিস্তানের আর্থসামাজিক উন্নয়নের জন্য দেশটির জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যেতে বাংলাদেশ সদা প্রস্তুত। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। অবশেষে ইউনিট ওয়ার্ড থানা সম্মেলন করতে যাচ্ছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। ব্যাপক সাংগঠনিক দুর্বলতা থাকা এই দুই ইউনিটের সম্মেলনের মাধ্যমেই কমিটি গঠন করা হবে বলছেন দলের সিনিয়র নেতারা। কোনো বিতর্কিত অনুপ্রবেশকারী যেন কমিটিতে আসতে না পারে তা কড়া মনিটরিং করবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 2019 সালে অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন। তার এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি হলেও আজ অবধি গঠিত হয়নি কোনো ইউনিট, ওয়ার্ড কিংবা থানা কমিটি। বিভিন্ন আলোচনা এবং বর্ধিত সভায় দুই ইউনিটেরই ব্যাপক সমালোচনা করেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। উঠে আসে পথ বাণিজ্য এবং সাংগঠনিক দুর্বলতার বিষয়। সবচেয়ে লাভজনক ব্যবসা হলো পথ বাণিজ্য। এর চেয়ে ইনভেস্টমেন্ট ছাড়া ব্যবসা আর কোনো ব্যবসা কিন্তু এখন পর্যন্ত আসে না। দেরিতে হলেও এবার কমিটি গঠন করতে যাচ্ছে দুই ইউনিটি। কেন্দ্রের স্পষ্ট নির্দেশনা, সম্মেলন করেই কমিটি গঠন করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগে এসে হঠাৎ করে নতুন করে নেতা হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এইসব দেখে এইগুলিকে বিস্তারিত আলোচনা করে সকলের সঙ্গে আলোচনা করে আমরা সম্মেলন করব। ইউনিট কমিটি গঠনের পরপরই আমরা ওয়ার্ড কমিটি এবং থানা কমিটিগুলি গঠন করব এবং প্রতিটি কমিটি সম্মেলনের মাধ্যমে হবে। এদের নিয়ে আশা যতটুকু করি আর যতটুকু আমরা অর্জন করি, যেটুকু অর্জন করি সেটাই আমাদের লাভ। কারণ ঢাকা মহানগরে এই সাংগঠনিক কার্যক্রম যেগুলা এই আমাদের গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়া আজ গত 15-20 বছরে এই প্র্যাকটিস থেকে আমরা দূরে সরে আসছি। কমিটি গঠনের ক্ষেত্রে কড়া মনিটরিং করবে দায়িত্বপ্রাপ্ত কমিটি। কোনো বিতর্কিত অনুপ্রবেশকারী যেন কমিটিতে আসতে না পারে সেজন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এই অতীতে যেভাবেই করেছে এই আগামী ভবিষ্যতে এটা করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। আমরা এই ব্যাপারে খুব ক্লোজ টাচে আমরা আছি তারা সার্বজনীনভাবে, কারণ এই জায়গায় আমাদের মহানগর থেকেও টিম দেওয়া হয়েছে, থানার নেতৃবৃন্দ এর সাথে সম্পৃক্ত আছে, ওয়ার্ড পর্যায়ের নেতারা সম্পৃক্ত আছে। গঠনতন্ত্রের মধ্যে কার কি বিরুদ্ধে কি অ্যাকশন সেটা অপরাধের মাত্রা বুঝে নির্ধারণ করা আছে। আমাদেরকে দেখতে হবে যে এদের মধ্যে কারা এসে দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, দলের নাম ব্যবহার করে অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছে। আমরা ক্লিয়ার সিদ্ধান্ত যে এই ধরনের লোকদেরকে যখন কমিটি করা হবে তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগকে দলের ত্যাগী ও দুর্দিনের নেতাকর্মীকে ডেকে এনে কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। 2022 সালের জুন মাসে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের পাইলট পাইল বোরিং কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। ইনশাআল্লাহ জুনের মধ্যেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতার, সক্ষমতা, সোনালী ফসল, পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়া শেষে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আজ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য বিমানবন্দরে RT-PCR ল্যাবের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানাতে বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, আজ থেকে বিমানবন্দরে RT-PCR ল্যাবের কার্যক্রম শুরু হওয়ার কথা, সরেজমিনে কি দেখতে পাচ্ছেন?
আসলে আরটিপিসিআর ল্যাবের কার্যক্রম পুরোপুরি শেষ হয়নি, এটি আসলে প্রস্তুত নয় বলে আমাদের এখন পর্যন্ত মনে হচ্ছে, এবং যে কারণে এখনো পর্যন্ত উদ্বোধন করা হয়নি। স্বাস্থ্যের যে ডিজি, তার সঙ্গে আমাদের কথা হয়েছে, মহাপরিচালক, তিনি আসলে যেটি বলেছেন যে এখানে যদি তারা প্রস্তুত হন আজকের মধ্যে, তাহলে হয়তো বা এটি আসলে শুরু হবে, কার্যক্রমটি শুরু হবে। তবে যদি তা না হয় তাহলে আজকে হয়তো হবে না। সুতরাং স্পষ্ট কোনো ধারণা আসলে কেউই দিতে পারছেন না, যে কারণে আসলে আমরা জানি না যে আদৌ আসলে আজকে উদ্বোধন হতে যাচ্ছে কিনা। তবে আপনি নিশ্চয়ই জানেন যে এরই মধ্যে বিভিন্ন দেশ শর্ত আরোপ করেছে যে বিমানবন্দর থেকেই আরটিপিসিআর এর মাধ্যমে টেস্ট করে, করোনা টেস্ট করে তারপরে তাদেরকে বিমানে ভ্রমণ করতে হবে, যে কারণে অনেক প্রবাসী আসলে আটকা পড়ে যাচ্ছেন। সে কারণে এরকম সিদ্ধান্ত আমরা গত কয়েকদিন ধরেই শুনতে পাচ্ছি, এরকম একটি সিদ্ধান্তের কথা। এবং গত 19 তারিখেও আসলে এখানকার প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি আসলে বলেছিলেন যে 4 দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে আরটিপিসিআর ল্যাবের যে কার্যক্রম এই বিমানবন্দরে, কিন্তু সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। 4 দিনের যে সময় সেটি আসলে শেষ হয়ে গেছে, আরো 2 দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আসলে আমরা দেখতে পাচ্ছি না যে সেরকম কোনো কার্যক্রম। তবে আরটিপিসিআর ল্যাবের যে কার্যক্রম সেটি আসলে চলছে, সেটি আসলে আমরা জানতে পারছি। তবে সেটি যখন প্রস্তুত হবে তখনই আসলে এই কার্যক্রম শুরু হবে, এমনটি আসলে যে কর্তৃপক্ষ রয়েছেন স্বাস্থ্যের, তারা আসলে এই কথাটি বলছেন। তো সে পর্যন্ত আসলে আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে যে কি হয় বা কবে নাগাদ আসলে এটির উদ্বোধন হয়। আজকে হবে কিনা সে বিষয়ে কেউই আসলে নিশ্চিত করে এখন পর্যন্ত কিছু বলতে পারেনি, এবং কবে হবে সেটিও আসলে আমরা এখনো পর্যন্ত কারো কাছ থেকে নিশ্চিতভাবে জানতে পারিনি। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। আসিফ। অন্তরা, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী অন্তরা বিশ্বাস যুক্ত ছিলেন বিমানবন্দর থেকে। এবারে করোনা আপডেট। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 1233 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা 15,49,553 জন, আর তাদের মধ্যে মারা গেছেন 368,000 জন। এদিকে সারা দেশে 27,000-এর বেশি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে 4.54%। দেশে 6.5 মাস পর দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কোভিড রোগীর হার গত মঙ্গলবার 5%-এর নিচে নেমে আসে। অবৈধ দখলে রাজধানীর 572 কিলোমিটার সড়ক ও 108 কিলোমিটার ফুটপাত, এই তথ্য সিটি কর্পোরেশনের। এমন অবস্থার মধ্যেও পার্কিং সংকট, সড়ক জুড়ে বিধি লঙ্ঘনের ছড়াছড়িতে যান আর জনজটে নাকাল ঢাকা। সড়কে আছে বাস থেকে ঘোড়ার গাড়ি, সবই। সমাধান কোথায়? সেই উত্তর খুঁজব ফখরুল ইসলামের রিপোর্টে। ঢাকায় বাস করা স্থায়ী বাসিন্দাদের সাথে প্রতিদিনই গড়ে যুক্ত হচ্ছে 1700 মানুষ। 2016-এর পরিসংখ্যান ব্যুরোর হিসেবে এই মেগা শহরে বাসিন্দা এখন 1,70,00,000। কাজের তাগিদে বের হলে এই শহরে বিপুল সংখ্যক মানুষ এখন প্রায়শই থমকে যান রাস্তা, ফুটপাত অথবা গাড়িতে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এক খসড়া জরিপে প্রতিদিন যাতায়াতের ট্রিপ 3.5 কোটি। সিটি কর্পোরেশনের তথ্য হচ্ছে, নগরীর 163 কিলোমিটার ফুটপাতের 108 কিলোমিটারই অবৈধ দখলে আছে মোট 2289 কিলোমিটার সড়কের 572 কিলোমিটারই। পদচারী বান্ধবতা সৃষ্টি করা, বিশেষ করে বাস এবং রেলকে ব্যবহার করা, সকলের অন্তর্ভুক্তিতা নিশ্চিত করা, গুরুত্ব না দেওয়া পর্যন্ত এর উত্তরণের কোনো সুযোগ নাই। নগরীর 210 কিলোমিটার প্রধান সড়কে পার্কিং ব্যবস্থা খুবই নগণ্য। এর মধ্যেও 30% প্রধান সড়কে রয়েছে অবৈধ পার্কিং ও হকারদের আধিপত্য। রাস্তার উপরে বসা অবৈধ ঠিক আছে, কিন্তু তারপর তো গরিবে তো চলতেই বল রাস্তায়। এই জায়গায় গাড়ি ঘোড়া চলে না, এই কারণে দোকানপাট লাগানো হয়েছে। বেশ কিছু সড়কে বাস, প্রাইভেট কারের সঙ্গে ধীরগতির রিক্সা, ঠেলাগাড়ি, এমনকি ঘোড়ার গাড়িরও দেখা মেলে। আগেই যেতে হবে, তাই ফুট ওভার ব্রিজ রেখেও আইন ভাঙছেন পথচারী। রিক্সা আমি কি করবো, পার তো হতে হবে। আমার টাইম লাগে বেশি, সো দ্যাট আমি খালি পেয়েছে চলে আসছি। যানজট নিরসনে যুগের পর যুগ উদ্যোগ আসে যায়, কার্যকরের অভাবে সেগুলো আটকেও থাকে মহাপরিকল্পনার নথিতেই। অটো রিক্সা আছে যেগুলো ভেহিকেলের সংজ্ঞার মধ্যে পড়ে না। কিছু কিছু জায়গা আছে যেখানে ফুটপাত অকুপাইড থাকার কারণে যানজটটা তৈরি হয়। আপনি নির্মূল করতে চান, তাহলে রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু প্রয়োজন হবে। দেশের শিল্প, বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসার মূল কেন্দ্রবিন্দু ধরা হয় এই মেগাসিটি ঢাকাকে, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন
40,000-এরও বেশি মানুষ। গবেষণা বলছে এই মেগাসিটিকে বসবাস উপযোগী রাখতে হলে প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই। তবে এরই মধ্যে বিভাগীয় পর্যায়ে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা ও শহরকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা বাস্তবায়ন হলে স্বস্তি ফিরবে জনজীবনে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভোগান্তির আরেক নাম ঢাকা গাজীপুর মহাসড়ক। 20 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। বিস্তারিত জানাতে গাজীপুরের চৌরাস্তা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ শফিউদ্দিন জিন্না। জিন্না, ঢাকা গাজীপুর মহাসড়কের ভোগান্তির কারণ কি বলছেন স্থানীয়রা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আরেক নাম কিন্তু গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু সেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে বগুড়া বাইপাস এলাকায়। এখানে যদি আমি দেখাই, সেই সকালের পর থেকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই যে মহাসড়কে গাড়ির চাপ বেরিয়ে যাচ্ছে। এই গাড়ির চাপ এবং সাধারণ মানুষের ভোগান্তি কবে নাগাদ শেষ হবে, এটা কিন্তু আমাদেরকে কেউ সঠিক উত্তর দিতে পারেনি। আর গাজীপুর চৌরাস্তা থেকে সে টঙ্গী আবদুল্লাপুর পর্যন্ত এই অল্প 13 কিলোমিটার 14 কিলোমিটার মহাসড়কের অংশটুকু পাড়ি দিতে যেখানে 20 মিনিট লাগার কথা, সেখানে কিন্তু এখন 4-5 ঘন্টাও লেগে যাচ্ছে। এই ভোগান্তি এখন নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। এইখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ বা এই মহানগরের সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসনের কেউ কিন্তু জানেন না এই ভোগান্তি কবে শেষ হবে। 2013 সালে বিআরটি প্রকল্প নামের একটি প্রকল্প কাজ হাতে নেওয়ার পর থেকে কিন্তু এর মাত্রা বেড়ে গেছে। আর এর সাথে আরও যোগ হয়েছে স্থানে স্থানে খানাখন্দ, রাস্তা কেটে রাস্তাকে প্রশস্ত করা এবং রাস্তার মাঝে ডিভাইডেড, নানা অসঙ্গতি, এবং এই অসঙ্গতি যেন এখন এই সড়কের চলাচলে এক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গাজীপুরের এই ভোগান্তি মহাসড়কে কোনো অংশেই কমছে না। এই ছিল এই মহাসড়ক থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। জিন্না, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী শেখ শফিউদ্দিন জিন্না গাজীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। মরিশাস ফেরত নারী অভিবাসী কর্মী মরিয়মের ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে মরিশাসে বাংলাদেশি কর্মীদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। পুলিশ বলছে অভিযোগের তদন্ত চলছে, তবে অভিযুক্ত কোম্পানির মালিক আক্তার হোসেন ঘটনা অস্বীকার করেছেন। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। 14 থেকে 2018 সালের মধ্যে 10,000-এরও বেশি বাংলাদেশি ভাগ্য ফেরাতে পাড়ি জমায় সদর মরিশাস। তাদেরই একজন মরিয়ম। 2 বছর সেখানে কাজ করার পর মরিয়ম দেশে ফিরে আসে। এরও প্রায় 7 মাস পর মরিশাসের ফায়ার মাউন্ট কোম্পানির মালিক বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ তোলেন মরিয়ম। বসের বাসাতে নিয়ে যায়, ওখানে গিয়ে আমাকে রেপ করা হয়। আমি থানায় যাই, থানায় গিয়ে আমি এটা মামলা করি। বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয় মরিশাসে কর্মরত বাংলাদেশি কর্মীদের মধ্যে। অনেকে মরিয়মের অভিযোগকে ভিত্তিহীন বলেন। কোম্পানিরে দোষারোপ করার জন্য, যাতে করে কোম্পানির নাম খারাপ হয়, সেই জন্য একটা শত্রুতা দাবি করছে। হেললি কখন আমাদের মান সম্মান গেছে না। সবাই আমরা ফ্যামিলি রেখে আসছি, এতে আমাদেরও বদনাম হচ্ছে। এমনকি মরিশাসে মরিয়মের সাথে স্বামী স্ত্রীর পরিচয়ে একসাথে বসবাস করেছেন বলেও দাবি করেন ফায়ার মাউন্ট কোম্পানির ম্যানেজার শাহ আলম। আমার সাথে তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক হয় এবং এক পর্যায়ে তার সাথে আমার হাজব্যান্ড ওয়াইফ পর্যন্ত চলে যায়। একই রুমে ছিলাম প্রায় 10 মাসের মতো। আপনার আসেন, এই রুমে সে ছিল এবং এই খাটে সে ঘুমাইছিল এবং দেখেন এই বেডশিট সেই ব্যবহার করছিল। মরিয়মের ধর্ষণের অভিযোগকে অস্বীকার করে গোলাম রাব্বি এন্টারপ্রাইজের মালিকের দাবি, স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে মরিয়ম মামলা করেছেন। জোরজবরদস্তি বলতেছে এই করছে, একদম বাইনত মিথ্যা কথা। এটা মিথ্যা কথা। মরিশাস আইজো পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটে নাই। মরিয়মের অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে দ্রুত এই ঘটনার সুরাহা চায় মরিশাসে বাংলাদেশি কর্মীরা। তাদের আশঙ্কা, বিষয়টি দ্রুত সুরাহা না হলে মরিশাসে বৈদেশিক কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। দর্শক, দৈনিক কালের কণ্ঠ পত্রিকা কার্যালয়ে চলছে জাতিসংঘে বঙ্গবন্ধু ও বাংলা ভাষার শীর্ষক গোলটেবিল আলোচনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের নানা দিকের স্বীকৃতি শুরু। খেয়াল করে দেখুন, এই গতকালকে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এবং সেখানে তিনি চমৎকারভাবে অত্যন্ত সাহসিকতার সাথে রোহিঙ্গা ইস্যু নিয়ে কিন্তু উনি কথা বলেছেন। পৃথিবীর
মধ্যম আয়ের দেশ এখন আমরা হয়েছি, এরকম দেশের কোন নেতৃত্ব কি এইভাবে কথা বলেছেন যে আমরা আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা ইস্যুতে যে ভূমিকা আছে তাতে আমরা মর্মাহত? এই কথাটা কিন্তু উনি বলেছেন। এবং উনি টিকার হিস্যার কথা বলছেন, টিকার প্রাপ্তির কথা, ন্যায্যতার কথা বলছেন। একেবারে আন্তর্জাতিক নেতৃত্বের একদম বঙ্গবন্ধুর সেই নেতৃত্বের কথা আমাদের মনে করিয়ে দেয়। তিনি যখন তৃতীয় বিশ্বের ওই কথা বলেছিলেন, শোষক আর শোষিতের কথা, বঙ্গবন্ধু কথা তো ঠিক সেই কথাটাই বললেন টিকা নিয়ে, যেটা গতকালকে জাতিসংঘে বলেছেন। ওনার যে ইস্যুগুলো, প্রধানত 3টি ইস্যু, সবগুলোই কিন্তু আন্তর্জাতিকভাবে আলোচিত এবং স্বীকৃত হয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক দিককে নিয়ে তিনি গত বছর থেকে বক্তব্য রেখে এসছেন, এবং তার এই বক্তব্য এবং তার এই চিন্তা ভাবনার কারণে আন্তর্জাতিকভাবে এমনকি নতুন সরকার গঠন করে বাইডেনও তাকে আমন্ত্রণ জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের এই যে বিষয়ে তাকে মতামত দেওয়ার বা এই করার জন্য, কন্ট্রিবিউশন, অবদান রাখার জন্য। তো এই জায়গাগুলো থেকে আমি মনে করি যে আজকের এই আলোচনাটি অত্যন্ত অত্যন্ত প্রাসঙ্গিক তরুণ প্রজন্মের কাছে এইটিকে পৌঁছে দেওয়ার জন্য। আর সেই তরুণ প্রজন্মের কাছে যদি এইটিকে পৌঁছে দেওয়া যায়, তাহলে সেটি পৌঁছে যাবে বঙ্গবন্ধুর দর্শন পৌঁছে যাওয়া। বঙ্গবন্ধুর দর্শন যদি তরুণ প্রজন্মের মননে গেঁথে দেওয়া যায়, তাহলে তরুণ প্রজন্মের কাছে প্রজন্ম ওই নেতৃত্বে স্থানান্তর ঘটবে যে নেতৃত্ব বাঙালি জাতি, বাংলাদেশ সর্বোপরি আন্তর্জাতিকভাবে একটি প্রতিষ্ঠিত উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিতি ঘটানো। আমি আবারও কৃতজ্ঞতা জানাই কালের কণ্ঠকে, অত্যন্ত সময় উপযোগী এবং বর্তমান সময়ের যে বিষয়টি আসলে খুব, আমি আমার ছাত্র পড়াই, আমি এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সঙ্গে। দিশেহারা এখন ইভালি, অরেঞ্জ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বিনিয়োগকারীরা। টাকা উদ্ধারে মরিয়া গ্রাহকরা আন্দোলন সংগ্রামও করছেন নিয়মিত। কিভাবে টাকা পাওয়া যাবে সেই প্রশ্নই আসছে ঘুরে ফিরে। তবে ইতিহাস বলছে এ ধরনের প্রতিষ্ঠানে বিনিয়োগ করে অর্থ ফিরে পাওয়ার নজির নেই। ইভালি, অরেঞ্জের গ্রাহকদের ক্ষেত্রেও কি ঘটবে তারই পুনরাবৃত্তি উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী সুলতান আহমেদ। চলতি শতাব্দীর শুরুর দিকের কথা। যুব কর্মসংস্থান সোসাইটি বা যুবক নামের প্রতিষ্ঠানটি গ্রাহককে অতি মুনাফার লোভ দেখিয়ে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। 2007 সালে তাদের কার্যক্রম বন্ধ করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে নির্দেশনাও আসে। তবে 14 বছরেও 3,04,000 গ্রাহক তাদের পাওনা 2,600 কোটি টাকা ফেরত পায়নি। একসময় পল্টন কাকরাইল এলাকায় সরব ছিল ডেস্টিনির গ্রাহকদের উপস্থিতি। 2012 সালে সেই প্রতিষ্ঠানের মালিক সহ কয়েকজনের বিরুদ্ধে 4,119 কোটি টাকা হাতিয়ে নেওয়া ও পাচারের অভিযোগে মামলা হয়। সেই মামলায় তারা রয়েছেন কারাগারে। তবে এখন পর্যন্ত কোনো টাকাই ফেরত পায়নি গ্রাহকরা। 10 মাসে স্বর্ণের ব্যবসা করে বিনিয়োগ দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন নিয়ে গ্রাহকের 6,000 কোটি টাকা হাতিয়ে নেয় ইউনিপে টু ইউ। প্রতারণার অভিযোগে তাদের কাছ থেকে জব্দ করা হয় 420 কোটি টাকা। উচ্চ আদালতের রায়ের পরও 1 টাকাও ফেরত পায়নি গ্রাহকরা। যুবকের সম্পদ আছে, ডেস্টিনির সম্পদ আছে, সেই সম্পদ একসময় সিজ করা হয়েছে। আজকে তার ভ্যালুটা কি আছে? এক পাশে কত লায়াবিলিটি আছে জেনুইন, আর এক পাশে নতুন অবস্থাতে অ্যাসেট ভ্যালুটা কি আছে। এই দুটো পাশাপাশি রেখে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব যাদের এই সম্পদ আছে সেগুলো কিভাবে, যাদের সম্পদই নাই সেই টাকা কোথা থেকে আসবে। সেই রেশ ধরে প্রতারণার আধুনিকতম ভার্সন এই ইভেলি, অরেঞ্জ। গ্রাহকরা অবশ্য টাকা ফেরত পেতে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন। যদিও অ্যাটর্নি জেনারেল বলছেন প্রচলিত আইনে গ্রাহকের অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন যে প্রচলিত আইন আছে সেটা হচ্ছে যে দেওয়ানি বা ফৌজদারি মামলা করতে হবে। তারা প্রতারণার শিকার হয়েছেন, তারা ফৌজদারি মামলা করতে হবে তাদের বিরুদ্ধে, এবং একই সাথে তারা টাকা আদায়ের জন্য দেওয়ানি মামলা করতে হবে। তো সেই ক্ষেত্রে একটা সময় সাপেক্ষ হয় দেওয়ানি মামলার টাকা নেওয়াটা, কিন্তু যদি এখানে বিশেষ কোনো আইন করে দেওয়া হয় তাহলে হয়তো এটা সমস্যা হবে না। তবে সরকারের উচ্চ মহলের আন্তরিকতা থাকলে আংশিক হলেও গ্রাহকের বিনিয়োগ ফিরিয়ে দেওয়া সম্ভব বলেই মনে করেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
কোয়াড বৈঠকে চতুর্দেশীয় জোটকে ঐক্যের বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় জোর দেন কোয়াড নেতারা। শুক্রবার হোয়াইট হাউসে কোয়াডের 4 সদস্য দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এবারই প্রথমবারের মতো সশরীরে কোয়াডের নেতাদের মধ্যে বৈঠক হলো। বৈঠকে 4 দেশের নেতারা করোনার টিকা, আঞ্চলিক অবকাঠামো, জলবায়ু পরিবর্তন ও কম্পিউটার প্রযুক্তিতে ব্যবহৃত সেমিকন্ডাক্টর সরবরাহের বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় নরেন্দ্র মোদী কোয়াডভুক্ত দেশগুলোর মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার উপর জোর দেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় নারী আন্দোলনের অন্যতম পুরোধা কবি কমলা ভাসিন। বেশ কিছুদিন ধরেই অসুখে ভুগছিলেন কমলা। শুক্রবার অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার ভোর 3টে নাগাদ তার মৃত্যু হয়। ভারতীয় নারী আন্দোলনের প্রাণ ভোমরা ছিলেন কমলা। 70-এর দশক থেকে প্রান্তিক আদিবাসী নারীদের জন্য কাজ করেছেন তিনি। সমাজে পিছিয়ে পড়া নারীদের সমানাধিকারের কথা, লিঙ্গতত্ত্ব, মানবাধিকার, পুরুষতন্ত্র নিয়ে লেখা কমলার বইগুলো অন্তত 30টি ভাষায় অনূদিত হয়েছে। বিশিষ্ট সমাজকর্মীর মৃত্যুতে শোক জানিয়েছেন অনেকেই। নভেম্বরের মাঝামাঝিতে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। ঠিক করছি মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের গোড়ায় এইচএসসি। প্রাক প্রাথমিকের বাচ্চাদেরকে এই মুহূর্তে আমরা আনতে চাচ্ছি না, না এই মুহূর্তে না। তারা এখন টেলিভিশনের মাধ্যমে তাদের ক্লাসগুলো হোক, অন্য কিছু হোক, প্রাক প্রাথমিক বাড়িতে থাকুক আপাতত, আমরা আবার সিদ্ধান্ত নেব। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।